নববধূর সাজে সদ্য বাসর ঘরের চৌকাঠে পা দিয়েছে স্পর্শী। চোখে রঙিন স্বপ্ন। হঠাৎ হ্যাচকা টানে সামনে ঘুরিয়ে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল রুদ্র রওশন। পুরুষালী শক্ত হাতে থাপ্পড়ে তাল সামলাতে না পেরে সে লুটিয়ে পড়ল মেঝেতে। আচমকা এমন কড়াই গালে হাত দিয়ে অবাক নেত্রে তাকিয়ে রইল ষোড়শী নববধূ। টলমল চোখে তাকিয়ে থাকতে দেখে রুদ্র এগিয়ে গেল এক দফা দিতে। ভয়ে কিঞ্চিত পিছিয়ে ঠোঁট উল্টে ডুকরে কেঁদে উঠল স্পর্শী। তার পুরো মুখে স্পষ্ট হলো ভয়ের আভাস। একটু পিছিয়ে নাসূচক মাথা নাড়ল বেশ কয়েকবার। রুদ্রের দৃষ্টি তার অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে। ভয়ে তার কাজল কালো নেত্রে ঝরছে বেপরোয়া নোনা জল। কান্নার ফলে পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে। বিয়ে করবে না বলাই কিছুক্ষণ আগেও খুব মেরেছে রুদ্র। 5 আঙ্গুলে দাগ বসিয়ে দিয়েছে ফর্সা আদুরে দুগালে। মার খেয়ে বিয়ে করেছে, তারপরেও মারছে। সামান্য ভুলই তো করেছে, আর কতবার মাপ চাইবে? তাকে কাঁদতে দেখে তখন রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে, নয়তো এমন শট দিব এখানেই পটল তুলবি। কি কথা কানে যাচ্ছে না? আরেকটা দিব? দাদি যান। স্পর্শীকে তোতলাতে দেখে রুদ্র আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজল, কিন্তু হাতের কাছে চিরুনি ছাড়া কিছুই পেল না। সে চিরুনি দিয়ে স্পর্শীর মাথায় জোরে আরেকটা বাড়ি দিল। এবার ব্যথায় হাউমাউ করে কেঁদে উঠল। তার কান্নার শব্দ শুনে দরজায় নক পড়ল। বাসার অন্য সদস্যরা ছুটে এসছে তাকে উদ্ধার করতে। সবাই রুদ্রের নাম ধরে ডাকছে, দরজা খুলতে বলছে। রুদ্রের বাবাও রুদ্রকে বের হতে বলছে। শুধু শুধু অকারণে মারবে কেন মেয়েটাকে? জানতে চান তিনি। যা হওয়ার হয়ে গেছে, এখন মারলে লাভের লাভ কিছু হবে? হবে না, বরং মেয়েটা আরো ভয় পাবে। এর চেয়ে মেয়েটাকে বোঝাতে হবে যাতে এমন ভুল আর না করে। এছাড়া কিছুক্ষণ আগে তাদের সম্পর্কের বদল ঘটেছে। পূর্বে স্পর্শী ছিল তার চাচাতো বোন, আর এখন বউ। বৈধ সম্পর্কে আবদ্ধ তারা। এ কথা স্মরণ রাখতে হবে দুজনকেই। আর এ বাসার পুরুষরা বউদের গায়ে হাত তুলে না। এমন হীন মানসিকতার মানুষ ওনারা কেউ নন। বাবার মুখে এত কথা শুনেও রুদ্র দরজা তো খুললই না, বরং রাগে গজগজ করতে করতে স্পর্শীর গাল চেপে ধরল। সঙ্গে ইশারায় বোঝালো আর একটা টু শব্দ করলে এক্ষুনি মেরে ফেলবো। তারপর কেটে টুকরো করে মাগুর মাছের পুকুরে ফেলে আসবে। রুদ্র বা স্পর্শীর আর কোনো শব্দ না পেয়ে দাদিমা সবাইকে যেতে বললেন। আদেশ পেয়ে সবাই চলে গেলে দাদিমা খিলখিলিয়ে হেসে বললেন, স্বামী, আমার নাতনিটা এখনো মেলা শুরু, বাসর রাতের কিচ্ছু বুঝে না। তুমি একটু সামলাইয়া লইও। আজকাল রাইতে হের উপরে গোসা কইর না। প্রথম রাইতে গোসা করতে নাই দাদু ভাই, তাহলে আল্লাহ পাক অসন্তোষ হয়। দিন যাক দেখবা, হেতিও আস্তে ধীরে সব শিক্ষা যাইব। ততদিনে একটু সফর করো দাদু ভাই। দাদিমা, রুমে যাও। ভুলেও যদি দরজায় আর একটা টোকা দাও, তোমার নাতনির এমন অবস্থা করব তুমি তা কল্পনাও করতে পারবে না। দাদু ভাই, আমার কথাটা শোনো। যেতে বলেছি আমি। এ কথা শুনে দরজার ওপাশ থেকে আর কোনো শব্দ পাওয়া গেল না। তখন স্পর্শী নাক টেনে ভয়ে দাদিমা দাদিমা বলে চেঁচিয়ে উঠতেই তার হাতে আরেকটা বাড়ি পড়ল। মার খেয়ে কান্না আটকানোর চেষ্টা করলেও অঝরে অশ্রু ঝরে যাচ্ছে। চোখের পানির সঙ্গে নাকের সর্দি মিলেমিশে একাকার। যখন সর্দি মিশ্রিত চোখের পানি ঠোঁট ছুঁয়ে যাচ্ছে, তখন সে সরাত করে সেটা টেনে নিচ্ছে। স্পর্শীর এহেন কাজে রুদ্র নাক মুখ কুঁচকে হাতের ইশারায় উঠে দাঁড়াতে বলল। ইশারা বুঝে সে উঠতে গেলে পায়ে বেনারসি পেঁচিয়ে পড়ল ধপাস করে। শক্ত মেঝেতে ব্যথাও পেয়েছে। ব্যথাতুর শব্দ করে নিতম্বের দিকে হাত বাড়িয়েও হাত গুটিয়ে নিল। আর চোখে রুদ্রের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো রুদ্র কিছু বুঝেছে নাকি। কিন্তু কি বুঝলো কে জানে। পুনরায় সরাত করে সর্দি টেনে পা থেকে শাড়ি ছুটিয়ে উঠে দাঁড়ালো। তারপর আর কিছু বলতে হলো না রুদ্রকে, বরং নিজে নিজেই কান ধরে উঠবস করতে লাগলো আপন মনে। তাকে উঠবস করতে দেখে রুদ্র বিছানায় গিয়ে আটশো হয়ে বই নিয়ে বসলো। বিড়বিড় করে পড়ছে বইতে দৃষ্টি রেখে। আর তার দিকে দৃষ্টি রেখে স্পর্শী মনে মনে তাকে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে। এমন গালি যা রুদ্র কখনো শুনেনি। শুনবে বা কি করে? এগুলো তো ইনটেক করা গালি, বাজারে নতুন এসছে। এসব ভাবতে ভাবতে তার কান থেকে হাতটা ছুটে গেল। রুদ্রকে তাকাতে দেখে জোরপূর্বক হেসে নিজের কাজে মন দিল। দূর বাবা, ভাল লাগে না।
বাসর ঘরে বউয়ের সঙ্গে কেউ এমন করে? এই রুমে আসার পূর্বে বুড়ি কত কিছুই না শিখিয়ে দিল। রুদ্রকে ভাই না ডাকতে, রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে সালাম করতে, মিষ্টি খাইয়ে দুধের গ্লাসটা এগিয়ে দিতে, রুদ্র যা যা বলবে তাতে সম্মতি দিতে। কিন্তু এসব করা তো দূর, এই রুমে পা দিতে না দিতেই এমন থাপ্পড় জুটল যে থাপ্পড়ের প্রভাবে সব গুলিয়ে ফেলল। কোথায় সালাম আর কোথায় দুধের গ্লাস চোখে তো পড়লই না, বরং থাপ্পড়ের চোটে দু চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। ইস, গালটা এখনো লাল হয়ে ব্যথায় টনটন করছে। ভাগ্যিস কানে মারেনি, নয়তো বয়রা হয়ে যেত। ওই কাশেম বয়রার মতো। লোকটার নাম কাশেম আলী, অথচ কানে কম শুনে, এজন্য সবাই তাকে কাশেম বয়রা বলেই ডাকে। অচেনা কেউ যদি এসে জিজ্ঞেস করে কাশেম আলীর বাসা কোন দিকে, পাড়ার কেউ চিনতে পারে না, বরং জিজ্ঞেস করে এ পাড়াতে কাশেম আলী বলে কেউ নেই, তবে কাশেম বয়রা আছে। আর কাশেম বয়রার কথা কি বলবো, সে পানকে শুনে কান আর কানকে শুনে যান, পরে ভুলভাল শুনে নিজেই চেঁচিয়ে লোক জড়ো করে। সবাই যখন বুঝিয়ে বলে দোষটা তার, তখন সে কাজের বাহানায় কেটে পড়ে। এই তো গত পরশু দিনের কথা, স্কুল থেকে ফেরার পথে তার জুতো ছিঁড়ে গিয়েছিল। কুড়িয়ে হেঁটে আসার সময় কাশেমের সঙ্গে তার দেখা। কাশেম তাকে দেখলে মুখ ভর্তি হেসে আগে জিজ্ঞেস করে, আম্মা, আপনি কিরাম আছেন? শরীর স্বাস্থ্য ভালো তো? জবাবে সে যদি বলে জি ভালো আছি, তখন কাশেম মুখটা এতিমের মতো করে উত্তর দিবে, কালা আছেন? কালা আবার কেমনে থাকে আম্মা? আপনি বহুত ফর্সা, তয় কালা থাকবেন কিল্লাই? এ কথা শুনে তাকে কিছু না বলতে দেখে কাশেম বলল, আম্মা, আপনি খুঁড়াই হাঁটতেছেন কেন? পাও ব্যথা করতেছে? আর বলবেন না, জুতোটা মরার আর জায়গাই পেল না। কুত্তা মরছে? কোন কুত্তাটা? আয় হায়, আপনি কি 000 কল করেছেন আম্মা? কি আশ্চর্য, কুত্তা মরলে 000-তে কল করতে যাব কেন? যাতে কুরিয়ার সার্ভিসের লোক আইসা কুত্তাটা লইয়া যায়। বলেন কি, মরা কুত্তা নিয়ে কুরিয়ারের লোকেরা কি করবে? তুকু, ওইটা কুরিয়ার সার্ভিসের লোক না, কথাটা বলে কুকুর কোম্পানির লোক। হ্যাঁ, কুত্তার আবার কোম্পানি কোথায় পেলেন আপনি? আমরা বলি, আম তো গাছে নাই, আম্মা তয় পানি আইনা দিমু। তারপর সে আর কোনো জবাবই দেয় না, কারণ কথায় কথা বাড়ে। শুধু বোকার মতো হেসে স্থান ত্যাগ করেছে। সেদিনের কথাগুলো মনে হতেই সে মিটিমিটি হাসতে লাগলো। তারপর কি মনে করে রুদ্রের দিকে তাকিয়ে দেখে রুদ্র ঘুমিয়ে গেছে। এটাই মোক্ষম সুযোগ ভেবে সে পা টিপে হেঁটে দরজা খুলে ভোঁ দৌড়। সেকেন্ডের মধ্যে আবার ফিরে এসে দরজা বন্ধ, পুনরায় দৌড়। স্পর্শী যাওয়ার পরপর রুদ্র উঠে বইটা রেখে ভালোভাবে শুয়ে পড়ল। রাত অনেক হয়েছে, আগামীকাল খুব ভোরে উঠতে হবে। ওইদিকে স্পর্শী নিজের রুমে গিয়ে শাড়ি একটানে খুলে বিছানায় ছুঁড়ে মারল। তারপর বিরক্ত মুখে তাকিয়ে রইল পেটিকোটের নাড়ের দিকে। নাড়ে গিট্টু বেঁধে বসে আছে। ইস, জরুরি প্রয়োজনে ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। এখন কি হবে? এই জন্যই বুঝি বলে, বিপদের উপরে বিপদ না এলে বিপদ মানায় না। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে জ্যামিতি বক্স খুলতে লাগলো, কিন্তু এখানে ওখানে খুঁজেও জ্যামিতি বক্সের সন্ধান পেল না। তাই হতাশ হয়ে হাল ছেড়ে পেছনে ঘুরতেই নজর গেল ড্রেসিং টেবিলের চিপায়। দ্রুত উবু হয়ে জ্যামিতি বক্স খুলে দেখে কাটা কম্পাস নেই। পরিশেষে রাগে দুঃখে কাঁচি দিয়ে পেটিকোটের নাড় কেটে উদ্ধার হলো। তারপর ফ্রেশ হয়ে এসে 4 পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল আপন শয্যায়। পরের দিন সকালে মায়ের ঝাঁকুনিতে স্পর্শীর ঘুম ভাঙল। তাকে এই রুমে দেখে মায়ের প্রশ্নের শেষ নেই। এত প্রশ্নের ভিড়ে খুব বিরক্ত হয়ে উঠে বসল সে। তখন তার মা পুনরায় জানতে চাইলেন, কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? এই রুমে কেন তুই? রুদ্র ভাই বাড়াবাড়ি করছে, তাই বাধ্য হয়ে পালিয়ে এসেছি। রুদ্র এখন তোর স্বামী, বাবা মায়ের পরে স্বামী হচ্ছে একটা মেয়ের সবচেয়ে আপনজন। আর বাড়াবাড়ি করেছে মানে কি? সে যদি, তুই তার বউ, তার অধিকার আছে তোর সাথে যাওয়ার। কি আশ্চর্য, তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি আম্মু? স্বামী, বাড়াবাড়ি, কাছাকাছি এসব কোথা থেকে এলো? কি বলছে এসব? মেয়ের কথা শুনে এবার স্পর্শীর আম্মু নিজের ভুল বুঝতে পারলেন। উনি অন্যভাবে কথাটা ধরেছেন। তারপর কথা কাটাতে দ্রুত ফ্রেশ হতে বলে উনি প্রস্থান করলেন। স্পর্শে আরেকটু শুয়ে এপাশ ওপাশ করে উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে সবাই খেতে বসেছে। সেও তার চেয়ার টেনে খেতে বসলো। একটু পরে রুদ্র এসে বসলো তার সামনের চেয়ারে।
সেই জমিদার আবার সকালে বেশি কিছু খায় না, তাই তাকে শোনানোর জন্য সে বড়মাকে বলল, বড় মা, আমাকে আরো 2টো সিদ্ধ ডিম দাও। গত রাতে খুব ধকল গেছে আমার, অনেক ক্যালোরিও লস হয়েছে। তোমার ছেলে স্বামী হিসেবে খুব খারাপ, খারাপেরও খারাপ, বড্ড বেশি বাড়াবাড়ি করেছে গত রাতে। এ কথা বলতে দেরি, কিন্তু ওর পিঠে কিল পড়তে দেরি হয়নি। এক কিল খেয়ে মেরুদণ্ড সোজা করে আম্মুর দিকে তাকিয়ে আছে স্পর্শী, কারণ মেরেছে তার আম্মুই। কিল মেরে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মরিয়ম বেগম, যেন তৈরি হয়ে আছে আরেকটা কিল বসানোর। কিল খেয়ে স্পর্শী কাঁদতে লাগলো। আজকাল দুঃখের কথা বললেও মার খেতে হয়। গত রাতে রুদ্র যা করেছে তাই তো বলল, দোষের কিছু তো বলেনি। কাঁদতে কাঁদতে সে রুদ্রের দিকে তাকিয়ে খেয়াল করলো রুদ্র হাসছে, তার ঠোঁটের কোণে হাসির রেখা লুকোচুরি করছে। সেই সঙ্গে তাকে তাচ্ছিল্য করে বলছে, বেশ হয়েছে। তার হাসি দেখে স্পর্শী চোখ মুছে রুমের দিকে পা বাড়ালো আর মনে মনে বলল, মার খেতে দেখে হাসলে তো, ওকে, এবার তুমিও তোমার পছন্দের শার্টগুলো আমার হাত থেকে বাঁচাতে পারবে না। স্পর্শী কাঁদতে কাঁদতে তার রুমের দিকে গেলেও রুমে প্রবেশ করলো না। আশেপাশে উকি মেরে রুদ্রের রুমে প্রবেশ করলো। বরাবরের মতোই পরিপাটি করে সাজানো রুমটা। মহারাজ বোধ হয় গোসল সেরে একেবারে রেডি হয়েই বের হয়েছেন। আজ থাকবে নাকি চলে যাবে কে জানে, জিজ্ঞাসা করলেও তো বলবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার মনটা খারাপ হয়ে গেল। একখণ্ড অভিমানী মেঘ এসে বসলো মনের উঠান জুড়ে। মিষ্টি হাসি মলিন রূপে ধরা দিল, চোখ দুটো কেন জানি ছলছল করে উঠল। সেই সঙ্গে সমস্ত মন খারাপের সে ভর করল স্নিগ্ধ সরল বদনখানায়। গতকাল রাতে রুমে এসে দাঁড়াতে না দাঁড়াতেই তাকে সজোরে থাপ্পড় মেরেছিল রুদ্র। সেই মুহূর্তে অবাক হলেও পরবর্তীতে কারণ বুঝে চুপ হয়ে গিয়েছিল। তাছাড়া থাপ্পড়টা সে অকারণেই খায়নি, বরং বিশেষ কিছু কারণ জড়িত ছিল। মোদ্দা কথা, সেই মুহূর্তেই তার মাথা কাজ করছিল না, ভীষণভাবে দিশেহারা লাগছিল। তার আগের বর্ষে রুদ্রকে কি বলেছে না বলেছে খেয়াল নেই, তবে রুদ্র হুটহাট রেগে যাওয়ার ছেলে নয়। যখন সে রাগকে কন্ট্রোলে আনতেই পারে না, ঠিক তখনই কিছু একটা করে। যেমন গত রাতে এক থাপ্পড়ে তার মুখের বুলি লাগামে এনে দিয়েছে। মুখ্য কথা, সকলের উচিত কাউকে কিছু বলতে খুব ভেবে চিনতে বলা, যাতে বিপরীত ব্যক্তির ওপর এর প্রভাব না পড়ে। কিন্তু অতিরিক্ত রাগের বর্ষে আমরা এটাই ভুলে যাই। তাছাড়া পরিস্থিতিও তার অনুকূলে ছিল না, তাই না চাইতেও ভুলটা করে ফেলেছে। এসব ভাবতে ভাবতে সে উঠে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে যেতেই সেন্টার টেবিলের সঙ্গে ধাক্কা লেগে তার ওপরে রাখা পিং পিং বল গড়িয়ে খাটের নিচে চলে গেল। এই যা, এবার কি হবে? এই রুমের একটা জিনিসও এদিক ওদিক হলে রুদ্র তাকে আস্ত রাখবে না। এ কথা ভেবে দৌড়ে গিয়ে বলটা ধরার আগেই বলটা খাটের নিচে ঢুকে গেল। সে হুমড়ি খেয়ে পড়েও কাজ হলো না, কিন্তু বলটা বের করতেই হবে আর সঠিক স্থানে রাখতেই হবে। এমনিতেই তার ওপরে ভীষণ রেগে আছে খ্যাপা মহারাজ। গতকাল থেকে রাগের চোটে খুব একটা কথাও বলেনি। এখন যদি রুমে এসে তার জিনিস এলোমেলো দেখে, তাহলেই শুরু করে দিবে। এর চেয়ে বলটা ঠিকঠাক জায়গায় রেখে কেটে পড়াই উত্তম। মনে মনে এ কথা ভেবে খাটের নিচে ঢুকতে চেষ্টা করলো। দেহের জোর খাটিয়ে সামান্য একটু ঢুকে আর নড়তে পারল না। নড়তে না পেরে বের হওয়ার চেষ্টা করলেও আটকে গেল। ডানে বামে এদিক ওদিক করেও কাজের কাজ কিছুই হলো না। তখন হিমুর কণ্ঠ শোনা গেল। ইংলিশ গান গাইতে গাইতে এদিক দিয়েই যাচ্ছে। হিমু তার ছোট ফুপু ছেলে, ইংলিশ মিডিয়ামের ছাত্র। তার কাজ বই নিয়ে বসে থাকা, পড়াশোনার চাপ কম, তাই বেড়াতে এসছে কিছুদিন হলো। তার সঙ্গে খুব একটা কথা বলে না সে, কারণ হিমু বাংলার চেয়ে ইংলিশে কথা বলে বেশি। এত দ্রুত ইংলিশে কথা বলে কিছুই বোঝে না, শুধু বোকার মতো তাকিয়ে থাকে। তবে এটা বুঝতে দেয় না কিছু বোঝেনি সে, বরং এমন ভাব করে যেন সব জানে বুঝে। তাছাড়া গণিতে পাকা হলেও ইংলিশে বড্ড কাঁচা সে। ইংলিশ জিনিস মাথায় ঢুকতেই চায় না, অথচ মানুষ ইংলিশ টুকটাক বুঝলেও ভয় করে গণিতকে। কিন্তু তার বেলায় উল্টো কাহিনী। লজ্জার কথা, ইংলিশে মাত্র 33 মার্ক তুলতেই তার কাল ঘাম ছুটে যায়। কিছু আগে অর্ধবার্ষিকী পরীক্ষা হয়েছে, সে জানে সে ফেল করবে। এটা ঠিক ভবিষ্যৎবাণী না, তবে যা হালচাল তাতেই স্পষ্ট। এছাড়া ফেল করব এ কথা গর্ব করে বলাটাও একটা আর্ট, যা ফেলটু স্টুডেন্টদের পরিষ্কার মনের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। এসব ভাবনা সাইডে রেখে স্পর্শী হিমুকে গলা উঁচিয়ে ডাকল। হিমু আশেপাশে কাউকেই দেখতে না পেয়ে
পা বাড়াতেই পুনরায় তার নাম শুনতে পেল। দুপা এগিয়ে গিয়ে কৌতূহল বশত রুদ্রের রুমের দিকে উকি মেরে দেখে স্পর্শী উবু হয়ে মেঝেতে শুয়ে আছে। তার মাথা খাটের নিচে আটকে গেছে। তা দেখে এসে দৌড়ে গিয়ে বলল, আরে রে, তুই আটকালি কিভাবে? আগে আমাকে টেনে বের কর, তারপর নতুন ভাবে আটকা পড়ে তোমাকে প্রথম থেকে দেখাচ্ছি। আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনিই জানতে চাইলাম। ভাইয়া কিছু একটা করো প্লিজ, দম বন্ধ লাগছে, তাড়াতাড়ি করো। এভাবে 2 মিনিট থাকলে আমি চাপা হয়ে যাব। চেপা না, সঠিক শব্দটা হবে চ্যাপ্টা। আমি খাটে নিচে আটকা পড়েছি আর তুমি কিনা আমার কথায় ভুল করছো। হে সুন্দর পৃথিবী, বিদায় বিদায়। এ কথা শুনে হিমু দ্রুত পেছনে গিয়ে স্পর্শীর পা ধরে টানতে লাগলো। তবুও কিছুতেই কিছু হলো না। এত নিচু খাট, এখন কিভাবে বের হবে? হিমু পা ধরে টানাটানি করেও কাজ হলো না দেখে সে চেঁচিয়ে বাসার সবাইকে ডাকলো। তার ডাক শুনে স্পর্শীর বাবা আর বড় আব্বু ছুটে এলেন। ওনাদের পেছনে দৌড়ে এলেন বাকি মহিলা সদস্যরা। রুদ্র বাসায় নেই। কে তখনই বেরিয়ে গেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। স্পর্শীর বাবা খুব চেষ্টা করেও মেয়েকে বের করতে পারলেন না। পরে 2 ভাই খাট তুলে ধরে স্পর্শীকে উদ্ধার করলেন। উদ্ধার হয়ে স্পর্শী হাঁটা ধরল নিজের রুমের দিকে। নতুবা প্রতিটা সদস্যই এক এক করে ভাষণ দিতে শুরু করবে, যেটা হজম করাও কষ্ট। মেয়েকে যেতে দেখে স্পর্শীর বাবা মা একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। বড় মাও আর কথা বাড়ালেন না, নীরবে স্থান ত্যাগ করলেন। বাসের সিটে চোখ বন্ধ করে বসে আছে রুদ্র, মেজাজ তুঙ্গে। গত রাতে একটু ঘুম হয়নি বিধায় প্রচণ্ড মাথা ব্যথা করছে। চোখ দুটো জ্বলছে, বাস ছাড়েনি। হয়তোবা লেট হবে। কেন জানি প্রচুর ঘামছে সে। ঘামে টি শার্টটা ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। একটু পরে বাস ছাড়ল। জানালা দিয়ে বাতাস এসে শরীর জুড়িয়ে ঘাম শুকিয়ে দিল, কিন্তু মন জোড়াতে ব্যর্থ হলো। অশান্ত মন হয়তো শান্ত হবে না কিছুতেই। কিছুদিন বড্ড জ্বালাবে তাকে। চোখ বন্ধ করে থাকতে থাকতে হঠাৎ চোখের সামনে ভেসে উঠল কারো মায়াবী বদনখানা, অথচ এমন হওয়ার কথা নয়। সে নিজেই বিরক্ত হলো তার অযথা ভাবনার প্রতি। দিনকে দিন শান্তি নামক জিনিস তার জীবন থেকে উঠে যাচ্ছে। শূন্য জায়গাটা দখল করেছে অশান্তিরা। এই তো গতরাতে তোড়জোড় করে বিয়ে করার কারণই ছিল না, কিন্তু করতে হলো। বাবা চাচার কথা ফেলতে পারল না। তাছাড়া গাধীটা প্রেম করতে শিখেছে। মাত্র 7 দিনের পরিচয়ে বখাটের সঙ্গে পালিয়েও যাচ্ছিল। বখাটে বেকার, তবে তার রসে টইটুম্বুর মার্কা প্রেমবাক্যে স্পর্শী গলে একেবারে গদগদ। সে ভাবে সেই বখাটে তাকে খুব ভালোবাসে। ভালোবাসার প্রেম তরঙ্গ শুধু বখাটের নিকটে। আর সে বখাটে ওর ব্রেন ওয়াশ করে এটা বুঝিয়েছে ভালোবাসা থাকলে গাছতলায় গিয়েও থাকা যায়। ব্যাস, তারপর দুজনে গাছতলায় থাকতেই রাজি। অথচ স্পর্শী সেই বখাটের বাবার নাম তো দূর, তার বাসার ঠিকানা অবধি জানে না। এমনকি কোন জেলার ছেলে তাও জানে না, শুধু জানে তাকে ভালোবাসে। সুন্দরী মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে, এটা তার জলজ্যান্ত প্রমাণ। তারপর তারই এক ফ্রেন্ডের ছোট ভাই স্পর্শীকে স্কুলের উল্টো পথে যেতে দেখে সন্দেহ করে। আর সন্দেহের কারণ পাশে থাকা ছেলেটা, যে স্পর্শীর শরীর বারবার ছুঁয়ে দিচ্ছিল। আর স্পর্শী ঠোঁটে ছিল বিরক্তি মাখা হাসি। ছেলেটা বুদ্ধি করে রুদ্রকে কল করে, ভিডিও করে দেখায়। পরশুদিন বাসায় এসেছে বিধায় ছোট বাজারের কাছেই ছিল সে। পুরো ঘটনাটা দেখে যায় ছেলেটার বলা স্থানে, আর উপস্থিত হয়ে রেগে দুজনকে দেখে 2 থাপ্পড় লাগিয়ে দেয় ছেলেটার 2 গালে। নাক বরাবর একটা ঘুষি দিতেও ভুলে না। এক পর্যায়ে রুদ্রের সঙ্গে ছেলেটার হাতাহাতি শুরু হয়ে যায়। তখন সেখানে রুদ্রের বন্ধুরা উপস্থিত হয় আর উত্তম মাধ্যম দেয় ছেলেটাকে। রুদ্র তখন স্পর্শীকে কিছুই বলেনি, বরং কল করে ব্যাপারটা স্পর্শীর বাবাকে জানায়। এ কথা শুনে অফিস থেকে ওনারা চলে আসে এখানে। আর ছেলেটা মার খেয়ে জানায় নেশার টাকা জোগাড় করতে না পারায় স্পর্শীকে আটকে রেখে টাকা হাতানোর জন্য নিয়ে যাচ্ছিল। এতদিন স্পর্শী তাকে হাত খরচ দিত, সেই টাকা দিয়ে সে নেশা করত। এ কথা শুনে স্পর্শী কাঁদো কাঁদো হয়ে জিজ্ঞেস করলো, তুমি আমাকে ভালোবাসো না মাসুম? তোমাকে ভালোবেসে বিশ্বাস করে গাছতলায় থাকতেও চলে এসেছি। আমাদের প্রেমের পূর্ণতা পাবে না স্পর্শী। আমাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো। আর শেষ বিদায় দিতে হাসি মুখে আজকে হাত খরচটা দিয়ে দাও জান। আমার নেশা উঠেছে, দেখো হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, চোখ ঝাপসা দেখছি।
উত্তাবাসা গাঁজাখোর, আমার টাকায় নেশা করবি? তারা তোর নেশা করার ছোটাচ্ছি। এ কথা বলে স্পর্শী মাসুমের উপর হামলে পড়ল। মাসুমের চুল টেনে খামচি কিল ঘুষি দিতে থাকলো একের পর এক। আর মাসুম বলতে থাকলো, আমাকে শুধু গাঁজাখোর বললে ভুলও করবে প্রিয়সী। আমি 2 টাকার গাঁজাখোর নই। নিজের স্বপ্ন পূরণ করতে দু একবার হিরোইনের টানে নিজেকে বিলিয়ে দিয়েছি। তুমি আমাকে ভুল বুঝো না জান। নেশাখোররাও মানুষ, তাদের জানে মনেও প্রেম আছে। আর এই নেশাযুক্ত মন নিয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি। মাসুমের কথা শুনে রুদ্র ভ্রুকুচকে স্পর্শীর দিকে তাকিয়ে আছে তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টি, যার অর্থ পৃথিবীতে ছেলে পেলি না, শেষে কিনা এই নেশাখোর। ঠিক তখন মাসুম 2 হাতে তালি বাজিয়ে পেট ধরে হাসতে হাসতে রুদ্রকে বলল, এসব বললে খুশি হতেন নিশ্চয়ই। এই স্পর্শী, তোমার এই চাচাতো ভাই বহুত চালাক। জানো, গতরাতে আমাকে হুমকি দিয়েছে, আমার মেসে গিয়েছিল, উপরোক্ত কথাগুলো বলতে শিখিয়ে দিয়েছে, সঙ্গে তোমার সাথে ব্রেকআপ করার জন্য টাকার অফারও করছে। অথচ এখন দেখো হিরো সেজে দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু জানে না। এ কথা বলতে দেরি, কিন্তু রুদ্র তাকে লাথি মারতে দেরি করেনি। স্পর্শীর বাবা চাচারাও রেগে গেছেন। ওনারা কিছু বলার আগে মাসুম বলল, আঙ্কেল, আমি স্পর্শীকে বিয়ে করতে চাই, তবে বর্তমানে আমার কিছু না থাকলেও ভবিষ্যতে হতে পারে। আপনারা চাইলে আমি ঘর জামাই থাকতেও রাজি। এতে আপনার মেয়ে আপনাদের কাছেই রইল। শ্বশুর বাড়ি কেমনে থাকবে না থাকবে ভাবার অবকাশ রইলই না। এ কথার উত্তরে স্পর্শীর বাবা বললেন, আমি কপাল বড় নই বলেই খারাপ কিছু ঘটার আগেই ব্যাপারটা জানতে পেরেছি। আর ঠিক বলেছ তুমি, সত্যি সত্যি আমার মেয়েটাকে ছাড়া থাকতে খুবই কষ্টকর হবে আমার। যদিও এর সলিউশন পাকাপোক্ত করা রেখেছি। তুমি জানো না, এই জন্যই বলছি। রুদ্র হচ্ছে স্পর্শীর উডবি হাজবেন্ড। স্পর্শীর 18 বছর হলেই বিয়ে সম্পূর্ণ করা হবে। এই কথা শুনে স্পর্শী ডুকরে কাঁদতে লাগলো। সে কিছুতেই এ বিয়ে করবে না, কোনোভাবে পছন্দ না রুদ্রকে। বেপরোয়া একটা ছেলেকে স্বামী হিসেবে কল্পনাও করেনি। রুদ্রের সঙ্গে কিছুতেই মানাতে পারবে না নিজেকে। কিন্তু স্পর্শীর কথাতে স্পর্শীর বাবা গুরুত্ব দিল না, বরং মাসুমকে হুমকি দিয়ে মেয়েকে টানতে টানতে বাসায় নিয়ে এলেন। ঝোঁকের বর্ষে বলা কথাটা অনেক ভেবে চিনতে বড় ভাইকে সরাসরি প্রস্তাব দিলেন। বাড়ির প্রতিটা সদস্য একমত হলেন, তবে রুদ্র কিছু বলল না, শুধু তাকিয়ে রইল স্পর্শীর কান্নারত মুখের দিকে। যাতে স্পর্শী এমন ভুল আর না করে, এজন্য কাজীকে ডেকে আনলেন। আজ কালেমা পড়ে বিয়ে সম্পন্ন হোক। স্পর্শীর 18 বছর পূর্ণ হলে রেজিস্ট্রি সমেত অনুষ্ঠান করা হবে। কাজী ততক্ষণে লেখালেখির কাজ শুরু করেও দিয়েছেন। তখন স্পর্শী চেঁচিয়ে বলল, আমি রুদ্রকে বিয়ে করবই না। সে তো আমার বড় বাবার ছেলে নয়, তাকে দত্তক নেওয়া হয়েছে। বাবা মা নেই এমন কাউকে বিয়ে করব না আমি, এতিম একটা। স্পর্শীর এমন কথা শুনে সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তবে রুদ্রের মধ্যে কোনো প্রকারের প্রতিক্রিয়া দেখা গেল না। সুন্দর করে উঠে স্পর্শীর হাত ধরে পাশের একটা রুমে নিয়ে গেল। দরজা আস্তে করে আটকে শার্টের হাতা গুটিয়ে তারপর 2টো থাপ্পড় মেরে বলে, বিয়ে যদি করতে হয় আমাকেই করবি তুই। সাহস থাকলে বিয়ে আটকে দেখা। আর কি বললি তুই? আমি এতিম? ওকে, হলাম এতিম। মেনে নিলাম আমি এই বাসার দত্তক নেওয়া সন্তান। তো তো কি হয়েছে সেটা বল। কোন অধিকারে আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, সেটা বলো। হাহাহা, অধিকার? হ্যাঁ, অধিকার। আর তুমি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে বিয়ে করব না, করব না, করব না। ছাড় পাবি না, করতেই হবে। তবে আমি নই, বিয়েতে বাধ্য করবে তোর বাবা মা। এ কথা বলে ড্রয়িং রুমে গিয়ে বাবা মায়ের কথায় এক প্রকার বাধ্য হয়ে কবুল বলে সে। তারপর রাতে যখন তাকে রুদ্রের রুমে যেতে বলা হয়, সে যায় না, বরং বিশ্রী গালি দিয়ে মনে যা আসে চেঁচিয়ে বলতে থাকে। রুদ্র রুমে বসে শুনতে পায় তার বলা কটু বাক্যগুলো। রাগে তার শরীর কাঁপতে থাকে। তারপর স্পর্শী যখন রুমে আসে, রাগ সামলাতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দেয় স্পর্শীর গালে। শোনো না নীল নয়না, ছড়ালে এই জোছনা, তোমাতে বিভোর থাকি, তুমি তা কেন বোঝো না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে গাইতে জুলে বেনুনি করছে স্পর্শী। তার মনটা বেশ ফুরফুরে, যদিও এর বিশেষ কোনো হেতু নেই।
তবে হঠাৎ খুব খুশি খুশি লাগছে। এজন্য ওষ্ঠ জুড়ে লেপ্টে আছে মিষ্টি হাসি, চোখে গাঢ় কাজল, কপালে ছোট্ট কালো টিপ, পরনে লাল কালো মিশেলের থ্রিপিস। ষোড়শীর ফর্সা দেখে লাল রঙা থ্রিপিসে বেশ মানিয়েছে। তারপর সে চুলে বিনুনি গেঁথে একটা রাবার আটকে পেছনে ঘুরতেই দেখে দাদিমা বসে আছে। দাদিমার উপস্থিতি টের পায়নি সে। দাদিমাও এসে কিছুই বলেনি, চুপ করে দাঁড়িয়ে তাকে দেখছে। দাদিমাকে দেখে একগাল হেসে কিছু বলার আগেই দাদিমা বলল, আমার দাদু ভাই চইলা গেছে, এইটা তুই জানোস? হুম। তুই এত সাচ্ছস কার লাইকা? কারে তোর রূপ দেহনের লাইকা মনে রং লাগাইতেছস? তোর স্বামী নাই, মনে চোট পাইয়া চইলা গেছে, তাও তোর মুখের হাসি কেন? সর আমার চক্ষুর সামনে তেইকা, তরে আমার সহ্য হইতাছে না। ওই বুড়ি, তয় আইসো কেন হ্যাঁ আমার দ্বারে? তোমার নাতির কোলে উইঠা বৈশা থাহো, যাও যাও যাও। আমার এত ঠেহাপট নাই তার বিরহে বিরোহিনী সাজার। সে গেছে কেন হ্যাঁ? আমি যাইতে কইছি তারে? পৃথিবীর কোন ভদ্র পুরুষটা বিয়ার পরের দিনই বউকে না বইলা চইলা গেছে? দেখাও আমারে। এ কথা আগে শুনছো কোনো দিন? কিন্তু তোমার নাতি গেছে কেন গেছে? কারণ সবাই যাতে আমারে ভুল বুঝে, বকে মারধর করে। তোর দিলে কি মায়া মহব্বত নাই? আমার দাদু ভাই কাছে আর 4 দিন হইয়া গেছে, তুই একবারও ফোন দিছস? কি খাইতেছে না খাইতেছে জিজ্ঞাসা করছস? হাই তোর সোহামি লাগে, তার ভালো মন্দ দেখার দায়িত্ব তোর না? হ্যাঁ, কি ফোন দিয়েছে? জিজ্ঞাসা করছে বাচ্চা আছি না মইরা গেছি? জোর কইরা কবুল বলাইলো, তারপর মারধর কইরা কাপুরুষের মতো না বইলা চইলা গেল। হ্যাঁ, উচিত আসিল না একবার ফোন দেয়ার? এখন শুধু শুধু আমারে দুষ্টাছো বুড়ি। তোমার নাতি খুব ভালো, তারে নিয়াই থাহো তুমি। এত গোসা করলে হইব? আয় আমার কাছে আয়, আর কল দে, দেখি তোর স্বামীকে। পারবো না। আজ বুঝবি না বুঝবি কাল। চালুন আলো দুধ দুয়াই। বুড়ি, পুরাণ প্রবাদ ছাইরা যা কর সোজাসুজি কও। মনের সংসার ধর্ম এত সোজা না। আর সংসার ধর্ম তখনই সাজাইতে পারবি যখন তুই তোর স্বামীরে বান্ধা রাখতে পারবি। কেন, স্বামীরা কি 4 পা বিশিষ্ট গরু ছাগল যে বাইন্দা রাখা লাগবো? গরু ছাগল না হইলেও তাদের বান্ধা লাগে। কি দিয়া বান্ধা লাগে জানোস? ভালোবাসা, বিশ্বাস আর বুদ্ধি দিয়া। আর পুরুষদের মনে রাগ যে দম্ভ বেশি হইবই। যদি না হয় তাহলে কেমন পুরুষ তারা? আরেকটা সত্যি কথা জানোস, পুরুষের মানুষের যতই রাগ যে দম্ভ থাকুক, তা চূর্ণ করে এক মাইয়া। বেলা শেষে কোনো না কোনো মাইয়ার কাছেই তারা বান্ধা পড়ে। তাই কইতাছি, সংসার করতে হইলে একজন যদি আগুন হয়, অন্যজন হইতে হইব ঠান্ডা পানি। নইলে তারা দুজনই যদি আগুন হস, তবে সংসারটা পুরা ছারখার হইয়া যাইব। আবার দুজনই যদি পানি হস, তাই স্রোতে গা ভাসাইয়া ডুইবা মরবি। তাই কইতাছি, এখন সময় আছে, তোরা বুঝবার চেষ্টা কর। এখন তুমি কইতেছো হ্যার পায়ের তলায় পইরা মইরা থাকতে? হ্যাঁ, আমারে মারধর করবো আর আমি ঠান্ডা পানি হইয়া বইয়া থাকুম? আর মনে মনে জব করুম, হেই আমার স্বামী, হেই যখন যা করবে তাই সঠিক, হেই ডামাইনা নিতে বাধ্য। সম্মান দিলে সম্মান পাওন যায়, এটা জানোস? আজকে তুই যদি মান ভুলা তার দিকে আগাইয়া যাস, কাল হ্যাঁ তোর কথা ভাববো, সম্মান দিব। আর বুকে হাত দিয়ে কত দাদু ভাই তরে বিনা দোষে মারছে। তুই কেন হকলের সামনে তারে এতিম কইছিস? হ্যাঁ কি এতিম যে এতিম কইছিস? দুনিয়া ভর্তি আত্মীয় স্বজন থাকতে তারে এতিম কস কোন হুসে? একথা শোনার সঙ্গে সঙ্গে তবে আসার মারা উচিত আছিল, কিন্তু আমার দাদু ভাই তা করেনি। কারণ হ্যাঁ তোর মতো মাথা মোটা না। আর কোনো ফকিরকে যদি তার সামনে গিয়া কস ফকির আইসে ভিক্ষা দাও, সেই ফকির কিন্তু মন খারাপ করব, কারণ তার দিলেও ব্যথা লাগে। কেউ কি সাথে চায় ফকির হইতে? হকলে চায় রাজা হইতে, কিন্তু আসলে কি হয়? হয় না, কারণ রাজা হওয়া তার নসিবে নাই। তেমনি ধর আমার দাদু ভাইও তাই। এখন যতই মন ভোলার কথা কও বুড়ি, সব দোষ তোমার নাতিরই। তোর কোনো দোষ নাই, তুই সাধু। তাই আমার সামনে ফোন দিয়ে খোঁজ ল দেখি। পারবো না, হ্যার লাইগা তোমার পরাণ পুড়তাছে, তাই তুমিই দাও। এ কথা শুনে দাদিমা রেগে আর একটা কথা বললেন না।
হাতে থাকা বাটন ফোনটা চোখের সামনে নিয়ে নাম্বার বের করে কাউকে কল করে কানে ধরলেন। প্রথমবারের বেলায় কেউ কল ধরল না, তবে দ্বিতীয়বার কল করার আগেই কল এলো। বুড়ি পানে লাল করা ঠোঁটে মুখ ভর্তি হেসে বললেন, বাসর রাত্রের পরদিনই বালাইয়া গেল দাদু ভাই। আহারে, তাই তোমার সমস্যার কারণ চুপি চুপি আমারে কইতে পারতা। মুই তোমার এমন একখান বাটনা খাওয়াইতাম, একদিনেই চাঙ্গা হইয়া যাইতে। আমি একদম ঠিক আছি ডার্লিং, তুমি তোমার বইরারে গিয়া বাটনা খাওয়াও। আমার ওসব বাটনা টাটনা লাগবো না আমার। আল্লাহ দিলে এমনি বহুত চাঙ্গা আছি। কেমন চাঙ্গা বুঝবার পাচ্ছি দাদু ভাই। তয় তোমার বউও কইতাছে তুমি কাপুরুষের মতো না মইলা পালাই গেছো। এ কথা শুনে স্পর্শী শব্দ করে হাসতে লাগলো। কাপুরুষ বলায় রুদ্রের মুখখানা কেমন পাংশুটে হয়েছে, তা বড্ড দেখতে ইচ্ছে করছে তার। বীরপুরুষের মতো সিনা উঁচু করে বেড়ানো সেই রুদ্রকে বলছে কাপুরুষ। কথাটা রুদ্রের হজম করা কথা না। দেখা যাক জবাবে কি বলে। ফোনের ওপাশ থেকে রুদ্রের কানে পৌঁছেছে কারো প্রাণ খোলা হাসির শব্দ। কে হাসছে চিনতে কষ্ট হয়নি তার, তবে স্পর্শী দাদিমার পাশেই আছে জেনে তেড়াভাবে জবাব দিল, তোমার নাতনি রানী এলিজাবেথের ন্যায় আমার বংশের সবচেয়ে যোগ্যতা সম্পন্ন উচ্চশিক্ষায় শিক্ষিত মেয়ে সে, যার রূপ গুণের জুড়ি মেলাও ভার। এমন যোগ্যতা সম্পন্ন এক মেয়েকে ধরাছোঁয়ার সাধ্য কি আর এই এতিমের আছে? তাছাড়া কাউকে না ধরে না ছুলে কাপুরুষ বলা সুস্থ কোনো মানবীর কাজ নয়, তাই না? রুদ্রের এমন অপমানজনক কথা শুনে স্পর্শী এবার চেঁচিয়ে উত্তর দিল, দাদিমা, তোমার নাতিকে বলে দাও তার জন্য এই স্পর্শী মরে যাচ্ছে না। তার ছোঁয়া না পেয়ে কেঁদে কেঁদে জীবন শেষ করে দিচ্ছে না। মোদ্দা কথা, সে আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ কেউ নয়। আজ না হয় কেউ আমার বিরহে কেঁদে মরছে না, কাল যে এমনই থাকবে এর গ্যারান্টি কি? এর গ্যারান্টি আমি নিজে। সে আজ অথবা কাল যা ইচ্ছা করছে করুক, তাতে আমার যায় আসে না। আমার বুকে অন্য নারী থাকলেও না। আচমকা এমন কথা শুনে স্পর্শী কেন জানি থমকে গেল। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল দাদিমার দিকে। তারপর কিয়তকাল নিশ্চুপ থেকে জোর গলায় বলল, যে থাকা সেমনিই থেকে যাবে। পৃথিবীর সবচেয়ে থার্ড ক্লাস মার্কা যুক্তি এটা। বিপরীতে থাকা মানুষটাকে প্রাপ্ত সম্মানটুকু দিবে না, মানুষ বলেই গ্রাহ্য করবে না, আর তোমার তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে অপর ব্যক্তি থেকে যাবে। এত সোজা? তবে তোর দিক থেকে লেম যুক্তিটাই সঠিক, কারণ তুই বখাটে নেশাখোর জোটাতে পারিস, নেশাখোরের হাত খরচও দিতে পারিস, আর এসব নেশাখোররা আত্মসম্মান খুইয়ে হাত খরচ পেতে তোর জন্য থেকে যেতে পারে। তাই আমার মতো একটা রুদ্রকে হারালে তোর কিচ্ছু আসবে যাবে না, কারণ তার কাছে তো হাজারটা মাসুম আছে থাকবে। এ কথা বলে রুদ্র কল কেটে দিল। আর তার গা জ্বালানো কথাগুলো শুনে স্পর্শী রাগে দুঃখে কেঁদেই দিল। মাসুম যে এত খারাপ সে কিভাবে জানবে? আর তাদের পরিচয় মাত্র 7 দিনের। এই 7 দিনে কিভাবে বুঝবে সে? আর এখানে আরেকটা ভুল বুঝেছে সকলে। সে মাসুমের সঙ্গে পালিয়ে যাচ্ছিল না, বরং মাসুমের জোরাজুরিতে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে গিয়েছিল। প্রেম করলে নাকি মাঝে মাঝে স্কুল ফাঁকি দিতে হয়। লুকোচুরি প্রেমে নাকি অনেক মজা। এসব কিছুর সঙ্গে নতুনভাবে পরিচিত হচ্ছে সে। তাছাড়া মানুষ ঠকেই তো শিখে, অথচ তাকে ভুল শুধরানোর সুযোগই দিচ্ছে না কেউ। মাসুমের সঙ্গে ব্রেকআপ হওয়ার ঘণ্টাখানেক পরে রুদ্রের সঙ্গে বিয়ে দিয়ে দিল। একবারও কেউ বোঝার চেষ্টা করলো না তার মনের ওপর দিয়ে কি যাচ্ছে। যতই 7 দিনের প্রেম হোক, মায়া বলে তো কিছু আছে নাকি? আর এসবের চাপের আগের বর্ষে রুদ্রকে ছোট বড় অনেক কথা বলে ফেলেছে, যেসব বলা মোটেও উচিত হয়নি তার। বলার পরে উপলব্ধি করেছে সে ভুল করেছে। মূলত রুদ্র বিয়ে না করার হেতু হিসেবে দাঁড় করাতে চেয়েছিল এই ব্যাপারটা, কিন্তু কাজের কাজ কিছু তো হলোই না, বরং বড় বাবা আর বড় মাকে কষ্ট দিল। এখন তাদের সামনে যেতেও লজ্জা লাগছে, আর না মাপ চাওয়ার মুখ আছে তার। এখন সেদিনের রেশ ধরে রুদ্র তাকে অপমান করছে, গা জ্বালানো কথা বলছে। এখন এটা করা কি উচিত হচ্ছে? এসব তিক্ত কথা শুনে তার কি খারাপ লাগছে না? সে কি কষ্ট পাচ্ছে না? পাচ্ছে তো, খুব কষ্ট পাচ্ছে সে। সেদিনের পর বাবা মাও তেমনভাবে কথা বলে না। যে কিছু জিজ্ঞাসা করলে বলে, নয়তো চুপ করে তার মুখ পানে তাকিয়ে থাকে। এত কিছু হবে জানলে মাসুমের সঙ্গে দেখা তো দূর, কখনো কথাও বলতো না।
এখনও নিজের কাছে নিজেকে ছোট্ট লাগছে। মনে মনে অপরাধ বোধ কাজ করছে। একা একা এসব ভেবে সে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। আর তাদের দুজনের কথোপকথন শুনে দাদিমা দীর্ঘশ্বাস ফেলে স্পর্শীর দিকে তাকিয়ে রইল। দুজনেই জেদি। এদের নিয়ে কি যে করবেন ভেবে পাচ্ছেন না তিনি। আজ বৃহস্পতিবার, ঘড়িতে রাত 9:07। হসপিটালের ওটির সামনে সদ্য এক ফুটফুটে বাচ্চা কোলে নিয়ে হাউমাউ করে কাঁদছে এক দম্পতি। বাচ্চাটাও ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কান্না করেই যাচ্ছে একাধারে। ধীরে ধীরে তার কান্নার গতি কমার পরিবর্তে বেড়েই যাচ্ছে। কান্না চোটে মুখটা লাল টকটক করছে, যেন স্পর্শ করলেই রক্ত ঝরবে। বাচ্চাটার এমন কান্না দেখে ওই দম্পতি দিশেহারা হয়ে গেল। কোনোভাবেই বাচ্চার কান্না থামছে না দেখে তারা শরণাপন্ন হলো ডাক্তারের চেম্বারে। ডাক্তার চেক আপ করে তেমন সমস্যা পেল না, তবে একটা দুধের নাম লিখে দিলেন, সঙ্গে বুঝিয়ে দিলেন কিভাবে খাওয়াবে। তারপর হসপিটালে থাকাকালীন দুধ কিনে বাচ্চাটাকে খাইয়েও দেওয়া হলো। পেটের ক্ষুধা মিটতেই ঘুমে তলিয়ে গেল বাচ্চাটি। নয়তো এতক্ষণ চেঁচিয়ে তাদের অন্তরাত্মা শুকিয়ে দিয়েছিল, কিন্তু এখন নিশ্চিন্তে ঘুমাতে দেখে বাচ্চার মুখের দিকে তাকিয়ে চলো চোখে তাকিয়ে হেসে ফেলল সেই দম্পতি এবং বাচ্চাটির ছোট ছোট হাত স্পর্শ করে কপালে চুমু এঁকে নাম ঠিক করলেন স্পর্শী। কিন্তু তখনই কে বা কারা যেন এসে স্পর্শীকে টানা হেঁচড়া করতে লাগলো। ওনাদের কোল থেকে কেড়ে স্পর্শীকে নিয়ে দৌড়ে চলে গেল বিপরীত পথে। সে পথে শুধু আধার আর আধার। আধারের ভিড়ে কাউকেই দেখা গেল না, আর না পেলেন স্পর্শীর কান্নার আওয়াজ। স্বপ্নে এইটুকু দেখে মরিয়ম বেগমের ঘুম ভেঙে গেল। হাতড়ে খুঁজে বেড়ালেন ছোট্ট স্পর্শীকে, কিন্তু স্পর্শী কই। বিছানায় স্পর্শীকে না দেখে উনি চট করে উঠে ছুটলেন পাশের রুমে। উন্মাদের মতো দৌড়ানোর কারণে শাড়ির আঁচলটা লুটিয়ে পড়ল টাইলসের মেঝেতে। চোখ দিয়ে ঝরছে অশ্রুধারা। কান্নার চোটে ওনার শ্বাসকষ্ট হচ্ছে, তবুও ওনার হুঁশ নেই। ওনার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কে বা কারা স্পর্শীকে নিতে এসেছে। স্পর্শী ওনার দিকে হাত বাড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে, আমি শুধু তোমার মেয়ে মা, আমাকে তোমার সঙ্গেই রাখো মা, আমাকে যেতে দিও না, বাঁচাও আমাকে। স্পর্শী রুমের দরজা সর্বদা হালকা করে ভেজানোই থাকে, কারণ স্পর্শী রাতে একা থাকতে ভয় করে। মাঝে মাঝে মা মা করে ডাকতে ডাকতে ঘুমের ঘোরে হাঁটা ধরে। 4 দিন হলো মেয়েটার সঙ্গে কথা বলেনি উনি। কথা না বলার মুখ্য কারণ রুদ্রকে সকলের সামনে অপমান করা। রুদ্রকেও খুব ভালোবাসেন তিনি, এর বিশেষ এক কারণ আছে বটে। সেই কারণবশত রুদ্র ওনার কলিজার টুকরো। সে কলিজাকে স্পর্শী কষ্ট দিয়েছে, অন্যায়ভাবে কটু কথা বলেছে। এটা উনি মানতে পারেনি, এজন্য রাগের বশে স্পর্শীকে খাইয়ে দেননি, চুল বেঁধে দেয়নি। মেয়েটা কতবার যে পেছনে ঘুরে মা করে ডেকেছে তাও সাড়া দেননি। এসব কথা ভেবে উনি ব্যাকুল হয়ে কাঁদতে লাগলো। তারপর ধীর পায়ে স্পর্শীর খুব কাছে গিয়ে মেয়েটাকে শক্ত করে বুকে জড়িয়ে নিলেন আর বিড়বিড় করতে করতে বললেন, আমি তোর মা আর তুই আমার কলিজা। রুদ্র আমাকে ওয়াদা করেছে, কেউ নাকি তোকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না, কখনো না। রুদ্র আছে না, রুদ্র, সে আর আমি কাউকে কাটতেই দিব না। আমরা আছি না, আমরা তোকে খুব ভালোবাসবো, এভাবে শক্ত করে বুকের মধ্যে আগলে রাখবো। এ কথা বলতে বলতে ওনার শ্বাসরোধ হয়ে আসতে লাগলো। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার কারণে স্পর্শীর ঘুমটা ভেঙে সজাগ হলো। মাকে জোরে শ্বাস নিতে দেখে ব্যাকুল হয়ে মা করে ডেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গেল মায়ের রুমে। তারপর ড্রেসিং টেবিলের ছোট্ট ড্রয়ার থেকে ইনহেলার নিয়ে সেটা পুরে দিল মায়ের মুখে। 2 থেকে 3 বার ইনহেলার পুশ করতেই ধীরে ধীরে মরিয়ম বেগমের নিঃশ্বাস স্বাভাবিক হতে লাগলো। তারপর স্পর্শী নিজে না কোনো কথা বলল আর না মাকে বলতে দিল, শুধু শক্ত করে মাকে জড়িয়ে বিড়বিড় করে, তুমি আছো বলেই আমার পৃথিবী এত সুন্দর। এ কথা বলে নীরবে অশ্রু ঝরাতে ঝরাতে ঘুমে তলিয়ে গেল। স্পর্শী নিঃশ্বাস ভারী হতে দেখে মরিয়ম বেগম ধীরে ধীরে চোখ খুলে তাকালেন আর ভাবতে লাগলো স্পর্শী ছোটবেলার একটা ঘটনার কথা। তখন শীতকাল, প্রচণ্ড শীতও পড়েছিল সেবার। শীতের দিনে স্পর্শীকে রোদে বসিয়ে উনি রুমে এসেছিলেন ফিডার নিতে। গোসলের পরপর খাবার না দিলে কেঁদে কেটে একাকার করে মেয়েটা। এক কথায় ছোট থেকেই তার পেট ভরা থাকলেই তার পৃথিবী রঙিন। সামান্য ক্ষুধাও সহ্য করতে পারে না সে। এক হাতে ফিডার আর অন্য হাতে একটা আপেল নিয়ে আসার পথে শুনতে পান স্পর্শীর কান্নার আওয়াজ।
কান্না শুনে উনি দৌড়ে গিয়ে দেখেন পড়ে গিয়ে মুখ কেটে গলগল করে রক্ত বের হচ্ছে মেয়েটার। তার কান্না শুনে ততক্ষণে সবাই ছুটে এসছে। উনি মেয়েকে বুকে জড়িয়ে কান্না থামানোর চেষ্টা করছেন, কিন্তু মুখ থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। বড় মা আর উপায় না পেয়ে স্পর্শীর মুখে সরিষার তেল ঘষে দিলেন। রক্ত পড়া কমে গেল, কিন্তু ক্ষত স্থানে সরিষার তেল দেওয়াতে জ্বলতে শুরু করলো। ছোট্ট স্পর্শী ছটফট করে কাঁদতে লাগলো অনেক সময়। কেউ ওকে কোলে নিতে চাইলেও গেল না। মায়ের কাঁধে মাথা রেখে ফোপাতে ফোপাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, যেন মা থাকলেই হবে। তারপর ঘুমের ঘোরে ওর মুখে ফিডার দিলে টান দিতে গিয়ে কেঁদে উঠল মেয়েটা। ঠোঁটের অনেকখানি ফুলে গেছে। মুখের ব্যথায় 2 দিন খেতেই পারেনি মেয়েটা, শুধু কাঁদত। আর মেয়ের কান্না দেখে উনিও কেঁদে ফেলতেন। আর ওনারা মা ও মেয়ে যখন কাঁদত, রুদ্র তাকিয়ে দেখত। এমনিতেই রুদ্র স্পর্শী 10 বছরের বড়, আর রুদ্র তখন অনেক কিছুই বুঝতো। ছোট্ট স্পর্শী তখন বই খাতা টেনে ছিঁড়ে ফেললেও মারা তো দূর, ধমকাতও না। শুধু রাগি রাগি দৃষ্টিতে তাকালেই স্পর্শী ঠোঁট উল্টে কেঁদে রাগ করে উল্টো ঘুরে বসে থাকতো। ফলে তারই রাগ ভাঙাতে দোকানে গিয়ে চকলেট আর চিপস কিনে দিতে হতো। একবার হয়েছে কি, স্পর্শী তার দাদিমার পানের বাটা থেকে জর্দা নিয়ে খেয়ে বমিটমি করে একাকার অবস্থা। যেমন চঞ্চল মেয়ে, তেমনই শাস্তির শেষ নেই। সেদিন রুদ্র রেগে দাদিমার পান খাওয়া নিষিদ্ধ ঘোষণা করে পানির বাটা লুকিয়ে রেখেছিল। এছাড়া খেলতে খেলতে স্পর্শী ওর বড় মায়ের শখের ফুলদানি ভেঙে খাটের নিচে লুকিয়েছিল। পরে তাকে খুঁজে খুঁজে খাটের নিচ থেকে বের করে আনা হয়। বড় মা তার কাণ্ডে মন খারাপ তো দূর, চোখ পাকিয়ে তাকায়নি পর্যন্ত, কারণ চঞ্চল মেয়েটা এবারের প্রাণ। আর উনিও খুব বেশি ভালোবাসেন স্পর্শীকে। তাছাড়া স্পর্শী কোনো না কোনো কাণ্ড ঘটাবে। একবার প্রচণ্ড জ্বর এসেছিল, তার কোনোভাবেই জ্বর ছাড়ছিল না। পরে ডাক্তারের পরামর্শে হসপিটালে ভর্তি করা হয়েছিল। হসপিটালে থাকবে না বলে সে কি কান্না স্পর্শীর। হাতের কেনোলা যে কতবার খুলেছে তার ইয়ত্তা নেই। আবার যখন কেনোলা লাগাতো তখন খুব কাঁদতো। মেয়ের সঙ্গে উনিও কেঁদে বুক ভাসাতেন। তারপর 3 দিন হসপিটালে থেকে বাসায় ফিরলেন ওনারা। ধীরে ধীরে স্পর্শী সুস্থ হতে লাগলো, সঙ্গে তার দুষ্টুমিও ফিরে এলো। বাসাটাও মেতে উঠল তার দুরন্তপনায়। স্পর্শী যখন 4 বছর বয়স, একদিন দাদিমার বড় বোন বেড়াতে এলেন। উনি কয়েকদিন থেকে স্পর্শী দুরন্তপনা দেখে খাওয়ার টেবিলে বললেন, ও মরিয়ম, তুমি দেখি মাইয়া নিয়াই পইরা থাও সারাক্ষণ। আগে চাকরি কর্তা, মাইয়া আসার পর নাকি চাকরি ছাইড়া দিছ। এত মাইয়া মাইয়া করলে চলবনি বাসা? নিজের ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হইব। মাইয়া বড় হইব, তার বিয়া দিতে হইব, তখন তো মাইয়া তোমার কাছে থাকবার পারবো না। তখন কি করবা? বয়স হইলে শরীরের ক্ষয় হয়, চোখের জ্যোতি কমে। তখনে চিন্তা ভাবনা কইরা আখেরে গুছাইয়া না রাখলে হইব? শূন্য হাতে থাকলে শেষ বয়সেও কাছে বসার মানুষ পাইবা না। এ কথা শুনে মরিয়ম বেগম থম মেরে বসে রইলেন। আসলেই তো, স্পর্শী বড় হচ্ছে, তারও বিয়ে দিতে হবে। পরের ঘরে চলে যাবে মেয়েটা, তখন চাইলেও মেয়েকে কাছে রাখতে পারবেন না। সেই মুহূর্ত থেকে উনি এসব কথাই ভাবতে লাগলেন। সব সময় এসব চিন্তায় ওনার মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকলো। উনি এসব ভাবতেন আর মনমরা হয়ে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলতেন। কয়েকদিন ব্যাপারটা লক্ষ্য করে একদিন রুদ্র সকলের সামনে জিজ্ঞাসা করলো, মেজো মা, কিছু হয়েছে তোমার? কয়েকদিন ধরে দেখছিস তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছো। স্পর্শী তো সুস্থ আছে, তাহলে কাঁদছো কেন? রুদ্রের মুখে এই কথা উনি অপ্রস্তুত হয়ে গেলেন। এই ব্যাপারটা বাকিরাও খেয়াল করেছে, তাই সমস্যা খুলে বলতে জেগে ধরলেন। উনি বাধ্য হয়ে কেঁদে কেঁদেই বললেন ওনার মনের ভাবনা। ভবিষ্যতের কথা ভেবে কাঁদতে দেখে সকলে হাসলেন। সাধ্যমতো বোঝালেন মেয়েদের জন্মই অন্যের ঘর আলোকিত করার জন্য। আজ অথবা কাল স্পর্শীও অন্যের ঘরের বাতি হবে। তার নিজের একটা সংসার হবে, ব্যস্ততা বাড়বে, তখন চাইলেও যখন তখন আসতে পারবে না। যদিও আসে তাও ক্ষণিকের অতিথি হয়ে আসবে। আসলে মেয়েদের জীবনই এমন। বড় মা দাদিমা এমন নানান কথা বলে বুঝিয়েছিলেন ওনাকে। ওনাদের উক্ত কথাগুলো কেন জানি রুদ্রের পছন্দ হলো না। বিয়ের পর ছোট্ট স্পর্শী ক্ষণিকের অতিথি হবে, সে নাকি চাইলে যখন তখন এই বাসায় আসতে পারবে না। কথাটা কেন জানি সে মানতে পারল না, তাই বিরক্তি সুরে বলল, না, আমাদের বাড়ির একমাত্র মেয়ে শুধু আমাদের ঘরেই আলোকিত করবে।
স্পর্শীকে অন্যের ঘর পাঠাবো না আমি। ছেলের কথা শুনে বড় মা হেসে উঠে জিজ্ঞেস করলেন, তা কি করে আটকাবি শুনি? আমি বড় হয়ে স্পর্শীকে বিয়ে করব। তারপর আমাদের এই বাসায় থেকে যাবেও। তখন ওকে অতিথিও হতে হবে না, আবার সবসময় আমাদের সঙ্গে থাকতে পারবে। রুদ্রের কথা শুনে সবাই খুব হেসেছিল, কিন্তু রুদ্র সিরিয়াস ভাবেই ব্যাপারটা মনের মধ্যে পুষে রেখেছিল। তারপর তারা দুজন বড় হতে লাগলো। সময় অতিবাহিত হলো সুখে দুঃখে টানাপোড়েনে। সেদিনের পর থেকে রুদ্র স্পর্শীর অভিভাবক হয়ে উঠল। ছোট ছোট ব্যাপারগুলো রুদ্র মত দিত, সঠিক আর ভুলের পার্থক্য বোঝাতো। কিন্তু দুষ্টু স্পর্শী সেসব বুঝতে চাইতো না, বরং তাকে যখন যা নিষেধ করা হতো ঘুরে ফিরে সে ওই কাজটাই করত। এজন্য বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করতে হতো। এখনো হয়। দুটোতে শরীরে বড় হলেও এখনো ছোটদের মতোই ঝগড়া করে। অথচ গত মাসের শেষের দিকে রুদ্রের হলো 27 আর স্পর্শীর 16। তবে স্পর্শীর মাঝে এই পরিবর্তন এসছে রুদ্রের জন্মদিনের দিন। সেদিন বাসা মেহমানে ভর্তি ছিল, সকলে হইহট্টগোলে মেতেছিল চারদিকে। তখন নিকট আত্মীয়দের একজন আলোচনা করছিল, ওকে হসপিটাল থেকে কিনে এনেছিল, খুব কষ্টে মানুষ করেছে ওর পালিত মা। আজ দেখো কত বড় হয়েছে। একেই তো বলে রাজকপাল। দেখ, ভাগ্যগুণে রাস্তা থেকে একেবারে রাজপ্রাসাদে ঢুকে গেছে। এ কথা শুনে স্পর্শী ছুটে যায় দাদিমার কাছে, কিন্তু মেহমান থাকায় জিজ্ঞাসা করে না কোনো কথা। তারপর রাতে যখন মেহমানরা চলে গেল, তখন সকলের সামনেই কথাটা ওঠালো সে। তখন রুদ্র সেখানে উপস্থিত ছিল না। তখন দাদিমা সত্য লুকিয়ে মিথ্যের আশ্রয় নিয়ে থতমত মুখে বলেন রুদ্র দত্তক নেওয়া সন্তান, তাকে নাকি হসপিটাল থেকে আনা হয়েছে। তবে দত্তক নেওয়া বাচ্চাটি এতিম ছিল না, তার সবাই ছিল, কিন্তু কিছু কারণে তাকে তার পরিবার হসপিটালে ফেলে গিয়েছিল। তারপর তাকে এই বাসায় এনে বড় করা হয়। এই কথা শুনে সে বিশ্বাস করে নেয়, আর রুদ্র বাসায় ফিরলে তাকে আলাদা করে ডেকে জানানো হয় পুরো ঘটনা। সে কথা শুনে রুদ্র জানায় সে নয়, স্পর্শী পালিত সন্তান। এই কথাটা যেন স্পর্শীর কানে কোনোভাবেই না যায়। সে এই কঠিন সত্য সহ্য করতে পারবে না মেয়েটা। স্পর্শীর সত্য লুকাতে রুদ্র নিজের গায়ে লাগিয়েছে পালিত সন্তানের তকমা। তবে বড় মা ব্যাপারটা মানতে চাচ্ছিলেন না। পরে বড় বাবা আর রুদ্র বোঝানোর পর মেনে নিয়েছে। পুরনো কথা স্মৃতিচারণ করে উনি দীর্ঘশ্বাস ছাড়লেন। ওনার শূন্য কোল পরিপূর্ণ হয়েছে। আল্লাহর রহমতে অমূল্য সম্পদ পেয়েছেন উনি। এজন্য মেয়ের মুখের দিকে তাকিয়ে কখনো শুকরিয়া করতে কার্পণ্য করে না। এক সপ্তাহ পরের ঘটনা। বিকালবেলা স্পর্শী ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। টিভিতে চলছে হিন্দি মুভি। ড্রয়িং রুমে আপাতত সে ছাড়া কেউ নেই। তখন পাশে থাকা ফোনের রিং বেজে উঠল। মুখ ভর্তি বার্গার নিয়ে পাশ ফিরে তাকালো সে। ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে রুদ্র, আর ফোনটা তার বড় মায়ের। কল দেওয়া ব্যক্তির নাম দেখে মুখে বিরক্তি ভাব এনে টিভিতে মনোনিবেশ করল, কিন্তু পরপর ফোনটা বাজতে দেখে বিরক্তির মাত্রা বেড়েই গেল। এক পর্যায়ে কলটা রিসিভ করে বাজখাই গলায় বলে উঠল, কল রিসিভ হচ্ছে না মানে বুঝতে হবে ফোনের আশেপাশে কেউ নেই। এই কমন সেন্সটুকু নেই দেখছি। যাই হোক, কে বলছেন, কাকে চান? এই যে কমন সেন্সের ঠেলাগাড়ি, কল রিসিভ করে ভদ্রতা সূচক সালাম দিতে হয় এটা জানেন না? আর কে বলছেন কাকে চান, এ আবার কেমন কথাবার্তা? মানে আগে যতটুকু ভদ্রতা জ্ঞান ছিল সবটুকু গুলিয়ে খেয়ে ফেলেছিস? আর কিছু বলবেন? আম্মুকে বল নাবিলের গাড়িতে আমার সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি, সব যেন দেখে শুনে নামিয়ে নেয়। আর হ্যাঁ, আজ রাতের বাসে সিলেট যাচ্ছি, পরশুদিন বাড়ি ফিরবো। জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছেন কেন সেটাই তো বুঝলাম না। তোকে এত বুঝতে হবে না, যতটুকু বলেছিল ততটুকু গিয়ে বল আম্মুকে। রাখছি এখন। এ কথা বলেই রুদ্র কল কেটে দিল, আর স্পর্শী মুখ ভেঙচি দিয়ে ছুটল বড় মায়ের রুমে। যেতে যেতে মনে মনে ফোন দিয়ে এঁটে নিল। রুদ্রের কথাগুলো বলতে বলতে সুযোগ বুঝে বড় মায়ের হাতের বানানো আচারের বয়ামটা হাপিস করে দিবে। কিন্তু সে হয়তো জানতো না বড় মাও তার জন্য কত বড় এক চমকের ব্যবস্থা করে রেখেছে, যে চমকের কারণে তার হাসিমুখ মলিনতায় ছেয়ে যাবে। আজ রবিবার, রৌদ্রোজ্জ্বল সুন্দর একটা দিন। জানালার দোরগড়ায় তেজি রোদের মেলা। ঘড়ির কাঁটা তখন 9-এর ঘরে। স্পর্শী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে।
একজোড়া জুতো খুঁজে পাচ্ছে না, অথচ গত দিনেও জুতাগুলো এখানেই রেখেছিল। এদিকে স্কুলেরও দেরি হয়ে যাচ্ছে। দেরি করে স্কুলে গেলে পেছনে বসতে হয়। স্যাররাও চালাকের চালাক, পেছনে বসলে ঘুরে তাকেই পড়া ধরে, পড়া না পালে অপমান করে। ছেলেদের রুম আলাদা বিধায় সে অপমান তেমন একটা গায়ে লাগে না। সত্যি বলতে গা সওয়া হয়ে গেছে। মোদ্দা কথা, ইংলিশ স্যার বাদে কারো কাছে অপমানিতও হয় না সে। তার যত সমস্যা ইংলিশেই। এসব ভেবে আর দাঁড়িয়ে না থেকে চেঁচিয়ে ওর মাকে ডেকে উঠল। তখন মরিয়ম বেগম চুলা মুছতে মুছতে জবাব দিলেন, ম্যামে না করে খুঁজে দেখ। পাচ্ছি না আমি, তুমি এসে খুঁজে দিয়ে যাও। কতদিন বলি নিজের জিনিস ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখ। শুনিস আমার কথা? আমিও পারবো না খুঁজে যেতে। তাহলে আমিও স্কুলে যাব না। পিঠে মার পড়ার আগে স্কুলের দিকে হাঁটা ধর। এ কথা শুনে স্পর্শী কথা না বাড়িয়ে রুমের দিকে চলে গেল। এর মিনিট দুয়েক পরপরই দৌড়ে ড্রয়িং রুম পেরিয়ে বেরিয়ে গেল। তারপর আর কোনো কথাবার্তার সারা শব্দ শোনা গেল না। সকালে নাস্তা করেছে, টিফিনের টাকাও নিয়েছে, তাহলে স্কুলে গেল ভেবে মরিয়ম বেগম নিজের কাজে মন দিলেন। রান্নাঘরের মেঝেতে বসে বড় মা পটলের খোসা ছাড়াচ্ছেন। পাশে 2 আটি লাল শাক আর একটা লাউ রাখা। 2 কেজি আলু গড়াগড়ি খাচ্ছে মেঝের এক কোণে। অন্য এক পাতিলে তাজা কই মাছগুলো খলবল করে লাফাচ্ছে। কই মাছ ভাজা ভীষণ পছন্দ স্পর্শীর। মেয়ের পছন্দ জানেন বলেই বাজারে দেখা মাত্রই কিনেছেন। তবে শুধু মেয়ের জন্যই নয়, এনেছেন সবার জন্যই। বড় মা এক মনে দুপুরে যা রান্না হবে সেগুলোই কেটে কুটে রাখছেন, যাতে রান্নার সময় তাড়াহুড়ো না লাগে। রান্নাঘরে যা যে যার কাজে ব্যস্ত। এমনিতেই উনি খুব কম কথা বলেন, এক কথায় স্বল্পভাষী। উনি স্বল্পভাষী বলে প্রথম সাক্ষাতে অনেকেই অহংকারী মনে করেন, অথচ কাছ থেকে দেখলে মিশলে বোঝা যায় উনি কতটা স্বচ্ছ মনের। এছাড়া উনি বিশেষ এক গুণে গুণান্বিতও বটে। বিশেষ গুণটি হচ্ছে উনি অতি খুশিতে ডগমগ হন না, আবার অতি শোকে ভেঙে পড়েন না। সব সময় স্বাভাবিক নিশ্চল। সকল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার ক্ষমতা ওনার আছে। যেমন সেদিনের ঘটনা। সেদিন উনি চাইলে রুদ্র আর স্পর্শীর বিয়েতে আপত্তি করতে পারতেন। রুদ্রকে এতিম বলা স্পর্শীকে এক থাপ্পড় মারতে পারতেন, কিন্তু এর কোনোটাই উনি করেননি। বরং পরের দিন রুদ্রকে বলেছিলেন, সে ছোট, রাগের বসে এসব বলে ফেলেছে, কিন্তু তুমি তো ছোট নও। এসব কথা রেস ধরে রাগ পুষে রেখো না। রাগ কখনো ভালো কিছু বয়ে আনে না, বরং ধ্বংস করে। ওনার কথা শুনে আপনা আপনি ওনার প্রতি সম্মানটা আরও বেড়ে গেছে। আর সম্মান এমন জিনিস, না চেয়ে নেওয়া যায় আর না কেড়ে নেওয়া যায়, নিজ গুণেই সম্মানের যোগ্য হয়। সেদিনের কথা স্মৃতিচারণ করে মরিয়ম বেগম জায়ের দিকে একবার তাকিয়ে গলা পরিষ্কার করে বললেন, স্পর্শ কথা শুনে কষ্ট পেও না ভাবি। জানোই তো ভেবেচিন্তে কথা বলে না সে। রুদ্রকে কথাগুলো রাগের বশেই বলেছে। হঠাৎ এই কথা কেন? তোমার মুখটা খুব শুকনো লাগছে আজ। কোমরের ব্যথাটা বেড়েছে, তাই হয়তো। আর শোন, কয়েকটা কথা বলার ছিল। স্পর্শী তোর মেয়ে হলেও সে এখন আমার ছেলের বউ। আমারও অধিকার আছে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোর ভাইয়া একটু পরেই চট্টগ্রামের উদ্দেশ্যে বের হবে। আমি যাচ্ছি স্পর্শীও সঙ্গে যাক। তুই স্পর্শীর বেগ গুছিয়ে দে। 2-3 দিন থাকার মতো জামা কাপড় দিস। কিন্তু স্পর্শী তো স্কুলে চলে গেছে। না, যায়নি। জুতো খুঁজে না পেয়ে ড্রেস বদলে ছাদে গেছে। হয়তো কবুতরকে খাবার দিচ্ছে। আমি দেখেও বলিনি, কারণ আমি চাই স্পর্শী যাক। ওরা যত দূরে দূরে থাকবে তত দূরত্ব বাড়বে। কিন্তু স্পর্শী যে বলল রুদ্র নাকি জিনিসপত্র কার গাড়িতে পাঠিয়ে দিচ্ছে, সেও নাকি কোথাও যাচ্ছে। আমি নিষেধ করেছি রুদ্রকে। ও আচ্ছা। শোন মরিয়ম, ছোটরা যখন ভুল করে তখন তাদের সুন্দর করে বোঝানোর দায়িত্ব বড়দের ঘাড়েই পড়ে। আমি জানি রুদ্র এই ব্যাপারে মুখ ফুটে কিছু বলবে না, তাও তোর জন্য, কারণ তুই মেয়েকে ছাড়া থাকতে পারিস না। কিন্তু পরিস্থিতি এখন উল্টো কথা বলছে, এটা তোকেও বুঝতে হবে। স্পর্শের ছেলে মানুষই করবেই, তার বয়সটাই এমন। কিছুদিন আগেও একটা ভুল করতে যাচ্ছিল, আবার করবে না এর গ্যারেন্টি কি? আর এখন রুদ্রর বাসায় ফেরা মানে নিজের ক্ষতি করা, তাও করবে সে। তবু নিজের সুবিধার কথা কাউকেই বলবে না। তাই আমি ভেবেছি রুদ্রর কাছে থাকুক স্পর্শী।
এতে যদি দূরত্বটা ঘুচে, দু একদিন একসঙ্গে থাকলে, একে অপরকে সময় দিলে তাদের সম্পর্কটা একটু হলেও সহজ হবে, যেটা এই বাড়িতে সম্ভব নয়। কেন সম্ভব নয় জানিস? কারণ তারা এই বাসারই ছেলে মেয়ে। একটু কিছু হলে স্পর্শী আমাদের নালিশ করবে, কান্নাকাটি করবে, রাগের বশে রুমও আলাদা করে ফেলবে, যেটা হবে সংসার ভাঙার অন্যতম কারণ। যদি পূর্বে তাদের সম্পর্ক থাকতো তাহলে চিন্তা থাকতো না, কিন্তু হঠাৎই বিয়ে হওয়াতে ওরাও অস্বস্তিতে পড়ছে বা পড়বে। যেখানে চাচাতো ভাই বোন ছিল, তারা সব মানিয়ে নিতে একটু সময় দরকার। এখন তাদের সম্পর্ক জোড়া লাগাতে আমাদের উচিত ওদের কাছাকাছি থাকার সুযোগ করে দেওয়া। আমি কি বলছি তা বুঝতে পারছিস? আর চট্টগ্রামে যত যাই করুক একসঙ্গে এক রুমে থাকতে বাধ্য তারা। তা ঠিক, কিন্তু রুদ্র কি রাজি হয়েছে? না, সে এখনো জানে না স্পর্শী যাচ্ছে ওর কাছে। ভাইয়া যাচ্ছে তাও জানে না। ভাইয়া কোনো কাজে যাচ্ছে নাকি এমনি ঘুরতে? না, স্পর্শীকে রাখতে। তারপর দুই যা আলোচনা করে অন্য সদস্যদের জানালেন। দাদিমা এবং স্পর্শীর বাবাও মত দিলেন। আর বড় বাবা তো জানতেন এই ব্যাপারে। ওনার সঙ্গে আলোচনা করে বড় মায়ের সিদ্ধান্ত নিয়েছেন। ওনাদের আলোচনা শেষ হতে স্পর্শী প্রবেশ করল। মুখ ভর্তি হাসি নিয়ে কিছু বলার আগেই ওর মা অবাক হয়ে বলল, কি রে, তুই স্কুলে যাসনি? না, আমার এক জোড়াও জুতো নেই, কি পরে যাব? কি? তাহলে গত সপ্তাহে কেন কোন জুতা জোড়া কই? আরে কি যে বলো না আম্মু, ওগুলো বের করলে পুরনো হয়ে যাবে, তাই বের করিনি। তাছাড়া একদিন স্কুলে না গেলে কিছু হবে না। এ কথা বলে দাঁত বের করে খিলখিল করে হাসল। তার হাসি দেখে বাকিরাও হাসলেন। তখন বড় বাবা স্পর্শীকে জানালো উনি বেড়াতে যাচ্ছেন, সে যাবে নাকি। বেড়ানোর কথা শুনে স্পর্শীর আনন্দে লাফ মেরে উঠে রাজি হয়ে গেল। ওর মুখশ্রী জুড়ে ছড়িয়ে গেল উৎফুল্লতা। বাসায় শুয়ে বসে বোরিং না হয়ে বেড়াতে যাওয়ার আনন্দে সে জানার প্রয়োজন বোধ করলো না কোথায় যাচ্ছে, কেনই বা যাচ্ছে। আর কেউ বললেও না আগ বাড়িয়ে। তারপর স্পর্শী মায়ের থেকে বিদায় নিয়ে চলল মহা আনন্দে। ভুলেও আন্দাজ করতে পারল না তার এত আনন্দের ভাটা পড়বে অপ্রিয় এক মানুষের মুখ দেখে, যার উপস্থিতি তার বিরক্তির কারণ। সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো মতে ফ্রেশ হয়ে নাস্তা না করে বেরিয়েছিল রুদ্র। ফিরল কিছুক্ষণ আগে। ততক্ষণে দিন পেরিয়ে সন্ধে নেমেছে। মাগরিবের আজানও হয়ে গেছে কিছুক্ষণ আগে। রুদ্রের ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা বিছানা পেতে চাইছে। এই মুহূর্তে ফ্রেশ হওয়ার এনার্জিটুকুও যেন নেই তার শরীরে। সে ঘামে ভেজা শার্টের বোতাম খুলতে খুলতে রুমের চারিদিকে দৃষ্টি বোলালো। কেউ নেই, থাকার কথাও নয়। কারণ এত বড় ফ্ল্যাটে সে একাই থাকে। ইদানিং ক্লান্ত শরীরে বাসায় ফিরে শূন্য রুমে ভালো লাগে না তার। কেমন শূন্যতা বিরাজ করে চারিদিকে। কাউকে বোধ হয় খুব দরকার এত বড় ফ্ল্যাটে। এই দেওয়ালগুলো যেন কথা বলার তৃষ্ণায় কাতরাচ্ছে। কেন এমন মনে হয় কে জানে? নাকি প্রেম তৃষ্ণাই তার বুক তৃষ্ণার্থ বলে দেওয়ালের ঘাড়ে দোষ চাপাচ্ছে? হবে হয়তো। তাদের বাসায় যেমন এক চঞ্চল প্রজাপতি রয়েছে, ঠিক তেমন এক প্রজাপতি এখানে থাকলে মন্দ হয় না। সারাক্ষণ এ রুম হতে ও রুম ছুটে বেড়াতো, যার উপস্থিতিতে ঠোঁটের কোণে ফুটত রাগ মিশ্রিত মুচকি হাসি। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে গোসল সারতে গেল। যা হবে না তা ভেবেও লাভ নেই। এর চেয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়াই উত্তম। সে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে কলিং বেল বেজে উঠল। অসময়ে কারো উপস্থিতিতে প্রচণ্ড বিরক্তি ফুটে উঠল তার ক্লান্ত মুখশ্রী জুড়ে। তবে কে দেখার দরকার ভেবে আইহোল দিয়ে দেখে অবাক না হয়ে পারল না। ততক্ষণে পুনরায় কলিং বেল বেজে উঠল। সে খালি গায়ে দরজা খুলে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। আর তাকে দেখে স্পর্শী বেজার মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। আগে যদি জানতো বড় বাবা রুদ্রের এখানে আসছে, তাহলে জীবনেও আসতো না। স্বেচ্ছায় এই শাড়ির কাছে এসে গুঁতো খাওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না। এই লোকটা না পারে দুটো ভালো কথা বলতে, আর না পারে দিল খুলে হাসতে। এর কাছে ভালো কিছু আশা করাই বৃথা। ওদেরকে দেখে রুদ্র বাবাকে সালাম দিয়ে দরজা থেকে সরে দাঁড়িয়েছে। ওর বাবা ভেতরে প্রবেশ করে সোফায় বসেছে, কিন্তু স্পর্শী অন্যদিকে মুখ ফিরিয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। ওর কাণ্ড দেখে এবার রুদ্রই মুখ খুলল। ভেতরে আসার ইচ্ছে নেই বুঝি? ওকে, থাক তাহলে। আশা করি মশার সঙ্গে ভালোই রাতটা কাটবে। শুভরাত্রি। এ কথা বলে দরজা আটকাতে গেল স্পর্শী রাগে গজগজ করে ভেতরে প্রবেশ করলো। রাগে দুঃখে বড় বাবার দিকেও ফিরে তাকালো না। গটগট করে হেঁটে যে রুমের দরজা খোলা সেই রুমেই ঢুকে উল্টো ঘুরে বসে রইল।
রুদ্র বাবার সঙ্গে কথা বলে গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলল।